সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপির সঙ্গে যুক্ত আছেন অনেক দিন যাবৎ। নুরুল হক নূর, সবাই তাকে বিপি নূর হিসাবে সবাই ছিলেন, সভাপতি গণ অধিকার পরিষদ। নূর, আপনাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। সো ডক্টর মিলন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকের পরিস্থিতিটা হচ্ছে নির্বাচনমুখী হতে যাচ্ছে দেশ। 24 ঘন্টা আগেও কিন্তু এরকম হিসাব ছিল না, অন্য হিসাব ছিল। তারপরেও তো অনেক হিসাব নিকাশ আছে। নির্বাচনমুখী হতে যাচ্ছে, তাই নির্বাচন সামনে রেখে আমরা কথা বলছি। তো নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে হয়, ডিসেম্বরের কোনো একটা তারিখ, এটা আমার দেশ পত্রিকায় দিছে 6 ডিসেম্বর নির্বাচন। তো এই বিভিন্নভাবে বিভিন্ন খবরের কাগজে এটা হচ্ছে, সংস্কার চলছে, নানামুখী তৎপরতাও আছে। অত আর্লি নির্বাচন, আবার যারা নির্বাচনের বাইরে আছে, যারা এইসব একটা শক্তি আছে যারা এখন নির্বাচনের মধ্যে নেই বা রাজনীতির মধ্যেই নেই। তো এই সব হিসাব নিকেশ মিলে, আপনি তো রাজনীতির লোক, রাজনীতি আপনার সব। বিদেশে থাকতে পারতেন, কিন্তু বিদেশে না থেকে দেশে ফিরেছেন। যাই হোক, তো আপনি কীভাবে দেখছেন পরিস্থিতিটা? ধন্যবাদ মতি ভাই। পরিস্থিতিটা হচ্ছে, আমরা কিন্তু বহুদিন ধরে নির্বাচন দেখছি না। এই আমি কিন্তু একদম মনে করি যে 2006 পর থেকেই এই দেশকে নিয়ে, এই রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র চলছে। যেভাবেই হোক না, কিন্তু ষড়যন্ত্রের আমরা নিউক্লিয়াস ছিলাম। সেই 2007 পরের থেকে শুরু হলো 8 নির্বাচন ডিসেম্বর। তারপরে ক্রমান্বয়ে আমাদের এই দেশের অস্থিতিশীল পরিস্থিতি করা, গণতন্ত্রকে যাত্রাকে ব্যাহত করা, এর পরিকল্পনাগুলো ধাপে ধাপে এগুচ্ছিল এবং রাষ্ট্র আস্তে আস্তে পিছুচ্ছিল। এই জায়গাটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা দল হিসাবে আপ্রাণ চেষ্টা করেছিলাম জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের। যাই হোক, সর্বশেষ আল্লাহর রহমতে এই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতা, শ্রমিক সকলে এগিয়ে এসে এই পতিত সরকার পালন করার পরে আমরা ভেবেছি একটি সুন্দর নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকার এসছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। তারা যতটা সময় চেয়েছে, আমাদের দল থেকে বলা হয়েছে যে তাদেরকে যৌক্তিক সময় দেওয়া হবে এবং যৌক্তিক সময় অনুযায়ী ওনারা ওনাদের কর্মতৎপরতা এগিয়ে নিয়ে গিয়েছেন এবং নির্বাচন করার জন্য যে কটি সংস্কারের প্রয়োজন ছিল সেগুলিও ওনারা রিপোর্ট পেয়েছেন এবং এই সংস্কারগুলোকে তাদের অ্যাক্টিভেট করতে হবে। অর্থাৎ নির্বাচন যেন সুষ্ঠু হয়, এই বিষয়ে তাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। যেমন জনপ্রশাসন, তারপরে পুলিশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলি ব্যাপক অর্থে ওনাদের যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল আমরা দেখেছি বিগত সরকারের কারণে, সেগুলিকে ঠিক করতে হবে। সেই জায়গায় সঠিকভাবে এখন পর্যন্ত ঠিক হয়নি। আপনি পত্রিকায় দেখেছেন যে জনপ্রশাসনও প্রমোশন দেওয়া হয়েছে, রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, বা আপনার কন্ট্রাক্টও অনেকে রাখা হয়েছে যারা পতিত সরকারের সময় ছিল। এই বিষয়গুলি কিন্তু খুব মাইক্রোস্কোপিক আই দিয়ে সমন্বয় করতে হবে, কারণ এই গভর্নমেন্টটাকে আমি মনে করি একটি ফ্রেজাইল আইটেম, খুব ভঙ্গুর অবস্থায় আছে। এটাকে হ্যান্ডেল করতে হবে খুব ডেলিকেটলি। এটাকে এত সহজভাবে হ্যান্ডেল করাটা সম্ভব না। আর তাছাড়া জাতি হিসাবে আপনারা জানেন আমরা কোন ধরনের জাতি এবং কতটা অসহিষ্ণু এটা আমরা জানি। সেই ক্ষেত্রে এই দায়িত্বটি যাকে দিয়েছি ইজ এ ওয়ার্ল্ড ব্র্যান্ডেড এবং উনি আপ্রাণ চেষ্টা করছেন। আমার কাছে সবচেয়ে বেশি আশার বিষয়টি হলো ডক্টর ইউনূস তিনি নিজের স্বার্থ নিয়ে বা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কোনো পরিকল্পনা জল্পনা ওনার আদৌ কোনদিন থাকবে না। সেই কারণেই আমরা মনে করি সুষ্ঠুভাবে একটি নির্বাচন দিয়ে ওনাকে বেরিয়ে আসতে হবে এবং ওনার বেরিয়ে আসাটা যেন স্মুথ ল্যান্ডিং হয় সেটাও হতে হবে। এটা তো নির্ভর করতেছে রাজনৈতিক দলগুলোর উপর, উনি চাইলেই তো হবে না। রাজনৈতিক দলগুলো তো রয়েছে, কিন্তু বর্তমানে তো সর্ববৃহৎ দল বিএনপি রয়েছে। বিএনপি কিন্তু চাচ্ছে যে এই সরকার ব্যর্থ না হোক। বিএনপি চাইছে এই সরকার সুন্দরভাবে একটি নির্বাচন দিক। এই নির্বাচনের ফলাফল যেহেতু সকলেই মনে করছে যে এই ফলাফলটি বিএনপির পক্ষেই আসবে, সেই জন্য আমরা 31 দফাতে এই জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা আমরা বলেছি, যেন আগামী দিনে সুষ্ঠুভাবে এই দেশটি পরিচালিত হয়, যেটা ইতিমধ্যেই 5ই আগস্টের পরে বলা হয়েছিল।
তো সেদিকটিও বিএনপি খোলাখুলি আমাদের যে রিফরমেশনের কথা, অর্থাৎ গত 17 বছর ধরে আমরা যে অত্যাচারিত হয়ে আমরা যেগুলি বুঝেছি, দেখেছি, শিখেছি, সেগুলিকে জাতিকে দেওয়ার জন্য আমরাও ওয়াদাবদ্ধ। সেই ক্ষেত্রে উনি যেন একটা স্মুথ ইলেকশন দিতে পারেন সেটি আমরা আশা করছি, এবং এই স্মুথ ইলেকশনের রোড ম্যাপটি একটু ক্লারিফাই করলে, ক্লিয়ারলি বললে আমাদের প্রস্তুতির জন্য সুবিধা হতো। যেহেতু ডায়ালগ শুরু হচ্ছে ওই সময় হয়তো আরো ক্লিয়ার হবে আশা করছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন নুরুল হক নূর, উনি কিন্তু নির্বাচনে তাকে নেয়ার জন্য একটা 5 তারকা হোটেলে আটকে রাখা হয়েছিল, তাই না? নির্বাচনে এখন তো বলা যায় যে ঢাকা আপনার হাতিরঝিলের পাশে হলিডে ইন্টারন্যাশনাল, শুধু আমাকে না, সেটা আমি গিয়ে দেখছিলাম লাইক এটা একটা দোকান বসানো হয়েছে, অনেক ধরনের কাস্টমার আছে, অনেক ধরনের পণ্য আছে যেগুলো কেনা বেচা যায়। হেফাজতের কোনো নেতা দেখেছি, বিএনপির কোনো নেতা দেখেছি। তবে ইন্টারেস্টিং বিষয় যে সেখানে ওয়াশরুমে যাওয়ার পথে অনেকে কিন্তু সিগন্যাল দিয়েছিলাম যে আমার দেখছেন, তার মানে এইটা না যে আমি ইলেকশনে যাচ্ছি, এই বেইমানি করা যাবে না, কিন্তু এটা কিন্তু বলছিলাম। যাই হোক, আমি জানি, সেই জন্যই বললাম আর কি আপনার আটকে রাখ। যাই হোক, যেটা জিজ্ঞেস করেছিলাম নির্বাচন, আপনি জানেন নির্বাচনমুখী হয়ে গেছে আসলে বলা চলে, কারণ যেহেতু কালকে সর্বোচ্চ পর্যায়ে ওইখান থেকে যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়নি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। আপনার কি ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে? বর্তমান পরিস্থিতিতে এটা নিশ্চিত করে বলা খুব ডিফিকাল্ট যে ওয়েদার ইট ইজ গোয়িং টু বি হেল্ড অর নট ডিসেম্বরে, কিন্তু ইলেকশনটা হওয়া দরকার। আবার ইলেকশনের আগে আমরা যেটা মনে করি, বাংলাদেশে আমরা এই 53 বছরে বিশেষ করে জাতি হিসেবে আমাদেরকে বিনির্মাণ করার জন্য, একটা আদর্শ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ার জন্য আমাদের যেই ধরনের প্রতিষ্ঠানগুলো দরকার ছিল, যে ব্যবস্থাগুলো দরকার ছিল, সেগুলো আমরা গড়ে তুলতে পারি নাই। যেটা এই আন্দোলনের আগে সকলের একটা কনসার্ন ছিল যে এই ফ্যাসিবাদের পতন হয়ে বাংলাদেশ বোধহয় একটা নতুন পথে যাত্রা শুরু করবে। আপনি মিলন ভাইকে বলছিলেন যে তারা বাইরের দেশের উন্নত জীবনযাত্রা ছেড়েও এখানে আবার আসছেন একটা অনিশ্চিত লাইফ লিড করার জন্য। আবার এটাও সত্য কিন্তু মিলন ভাই সহ লাস্ট যারা মিনিস্টার ছিলেন, মন্ত্রী ছিলেন, বা একটু যারা প্রিভিলেজ ক্লাসের আমাদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিক থেকে, তারা ইউরোপ আমেরিকায় সবাই যায়, ওই সমস্ত দেশের উন্নত জীবনযাত্রা ব্যবস্থাপনা দেখে, অনেকের পরিবার সেটেল হয়। দেশে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও কিন্তু অনেকে ওইটার ইমপ্লিমেন্ট করতে চায় না। মিলন ভাইয়ের কথা এক্সেপশনাল, সে মন্ত্রী থাকা অবস্থায় ফাটাকেষ্ট সেই সময় আলোচিত হয়নি, নাহলে তারা ফাটাকেষ্ট মন্ত্রী বলতো যে নকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেভাবে মানে সেই সময় একটা আলোড়ন তৈরি করেছিলেন এবং গুন্ডা মাস্তান ছাত্রদেরকে একটা মেসেজ দিতে পেরেছিলেন যে পড়াশোনা ছাড়া পাশ করা যাবে না, সেটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। কিন্তু এখন এই রাষ্ট্র সংস্কারের যে কিংবা নতুনভাবে বাংলাদেশকে গড়ার একটা আলাপ আলোচনা যে হচ্ছে, আমার মনে হয় যে নির্বাচনের চেয়েও এই আলাপটা আমাদের সামনে রাখা জরুরি। অবশ্যই সংস্কার এবং নির্বাচন দুইটাই প্যারালাল আমাদেরকে রাখতে হবে, কারণ বুঝতে হবে মানুষ গত এই 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই। গণতান্ত্রিকভাবে নির্বাচনগুলো না হয় কিংবা গণতান্ত্রিক ব্যবস্থা না থাকার ফলেই কিন্তু আবার আজকের বাংলাদেশের সংকট। সেই ক্ষেত্রে এই সংস্কারেরই একটা অংশ আমি মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ। সেক্ষেত্রে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা এখন না, ধরেন এখন আমরা আলোচনা করছি, আমি দেখি কিন্তু 16ই ডিসেম্বরের ঘোষণায় তিনি বলছিলেন যে হয় ডিসেম্বর অথবা আরও 6 মান্থ লাগতে পারে। কাজে তাহলে তার সরকারের অবস্থানটা কিন্তু ওই পুরানো জায়গায় আছে। কিংবা তার আগেও যদি যান আপনি সেনাপ্রধানের ভাষণ, সেনাপ্রধান কিন্তু বলেছিলেন যে ইলেকশনের জন্য 18 মাস সময় লাগতে পারে। তাহলে আবার ধরতে হবে আপনার সেনাপ্রধানের কথাই কিন্তু ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই নির্বাচনের বিষয়ে আসলে আমি এই দিন তারিখ হলো, এর মধ্যে দিন তারিখগুলো কতটুকু কার্যকর হবে বা হচ্ছে সেটা নিয়ে আমাদের অপেক্ষায় থাকা লাগবে। কিন্তু আমাদের ব্যক্তিগত অবস্থান হচ্ছে যে এই যে 15টা সংস্কার কমিশন করে দেওয়া হয়েছে, তারা এই 15 ফেব্রুয়ারির মধ্যে সবগুলো সংস্কার কমিশন রিপোর্ট দেবে। নির্বাচনের আগে অবশ্যই ন্যূনতম এই সংস্কারগুলো দরকার। যে বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে অনেকদিন আলোচনা হচ্ছে, উচ্চ আদালতের বিচারক নিয়োগের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নাই, সেটা একটা নীতিমালা, বিকজ এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। সুতরাং এই গভর্নমেন্ট যেন সবার সাথে আলাপ আলোচনা করে এই উচ্চ বিচার বিভাগের একটা স্বাধীনতা এবং উচ্চ আদালতের বিচারক নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছতা, এই বিষয়ে যেন একমত পৌঁছাতে পারে। একটা নির্বাচন করার জন্য আপনার একটা শক্তিশালী এবং নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা লাগবে। সত্যিকার অর্থেই যে গত 16 বছরে সবাই ছিল আওয়ামী লীগের, এখন আবার কিন্তু সবাই বিএনপি জামাত প্রশাসনে যান। যে বিএনপি জামাত না সেও বলে বিএনপি জামাতের লোক আমি, আর যে বিএনপি জামাত সে তো আসি।
তাহলে কাজে এখন যদি আবার একটা একপাক্ষিক মনোভাবাপন্ন প্রশাসন হয়, বুঝি এই প্রশাসন আবার ওই 30শে ডিসেম্বরের 2018 সালের রাতের ভোটের মতো কনফিডেন্টলি জানবে যে এই দল ক্ষমতা আসতেছে, আবার তাদের পক্ষে অ্যাডভান্স কিছু করার জন্য আবার ওরকম কিছু করতে যেয়ে নির্বাচনকে বিতর্কিত করে ফেলে কিনা, সেটার জন্য একটা পেশাদার এবং নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করাটাও কিন্তু জরুরি, যেটা বর্তমানে আমি মনে করি প্রশাসনের খুব ভঙ্গুর অবস্থা, তাদের মোরালিটি একেবারে ডাউন হয়ে গেছে, কাজেই সেটাকে বুস্ট আপ করা দরকার, তাদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং দরকার, একইভাবে একটা শক্তিশালী গণমাধ্যম দরকার। এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমের যারা পরিচালনার সাথে আছেন তারা কিন্তু অনেকেই অভিযোগ করছে যে ছাত্রদের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ওখানে হস্তক্ষেপ করা হচ্ছে, অমুক রিপোর্টার থাকতে পারবে না, অমুক মালিক পক্ষ থাকতে পারবে না। তাহলে এটা কিন্তু বলতে হবে যে এখন এই গণমাধ্যমও কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তাহলে গণমাধ্যম কিভাবে আপনার স্বাধীনভাবে কাজ করে মাঠের বাস্তবতাটা দেখাবেন? এইখানে এই পরিবেশটা আমাদের নিশ্চিত করা দরকার। আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা, বিশেষ করে পুলিশ থেকে শুরু করে মিলিটারি বলেন, সমস্ত জায়গায় যে গত 16 বছরে আওয়ামী লীগের মাধ্যমে যে আমাদের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্রের যে পেনিট্রেশন, সেইটাকে ক্লিন না করা হলে কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে এরা একটা গণ্ডগোল পাকাবে। এই ব্যবস্থাগুলোর আপনার একটা বিহিত না করে যদি শুধু নির্বাচনের দিকে যায়, তাহলে কিন্তু ভালো একটা নির্বাচন হবে, কিংবা সেই নির্বাচনের পরে বাংলাদেশে আমরা যে কাঙ্ক্ষিত একটা পরিবর্তন চাই সেই পরিবর্তনটা হবে, সেইটাও আশা করা দুরূহ। সেই জায়গা থেকে আমার আবেদন হচ্ছে যে ডিসেম্বর, এখন যদি ইলেকশন হয়, এখনও প্রায় 10 মাস বাকি, অনেক সময়, এবং এই 10 মাসে কিন্তু এই সংস্কারগুলো, এই পরিস্থিতির অনেকগুলো বাস্তবায়ন সম্ভব। কিংবা আমি মনে করি যে উপদেষ্টা যেটা বলেছিলেন, একটু বিস্তৃত পরিসরের সংস্কার চাইলে আরও 6 মাস, তো আমরা যদি এই আপনার 10 মাস কিংবা 8 অগস্ট থেকে যদি এই আপনার ডিসেম্বর পর্যন্ত যদি এই প্রায় 16-17 মাস আমরা মেনে নিতে পারি, আরও প্লাস মাইনাস 6 মান্থ সেটা হতে পারে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে সরকারও আবার গত 6 মাসে যে সমস্ত কাজ করেছে সেটা অনেক বিতর্কের জন্ম দিয়েছে এবং অনেকের মনে সংশয়ের জন্ম দিয়েছে যে এই সরকারকে আসলেই আমাদের প্রতিনিধিত্ব করে কিনা। কাজে একটা দ্বিমুখী সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন সংস্কার যাই করা হোক না কেন, রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঐক্যমতের ভিত্তিতেই করতে হবে। অনেক ধন্যবাদ। মৌলিক প্রশ্ন, এই প্রশাসন যদি নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু এটা ভালো নির্বাচন পাওয়া যাবে না। কিন্তু এর মধ্যেই যেটা বললেন, বিএনপি জামাত হয়ে গেছে প্রশাসন, এই অবস্থায় যদি ওই রাতের ভোটের মতো আবার সিল হয় তাহলে কি হবে? হ্যাঁ, আমার প্রিয় ভাই নূর কিছুটা শঙ্কা এবং তার ব্যাখ্যা যথোপযুক্তই দিয়েছে, এবং এই সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি, আবার তাদের সাকসেস রেটও রয়েছে। সেই যে আমাদের দোলাচলে আমরা আছি, সেখান থেকে বেরিয়ে আমাদের আসতে হবে। এখন কনফিডেন্টলি যদি এই সরকার সঠিকভাবে তাদের প্রিভিয়াস 6 মাসের রেকর্ডটা যদি জনসম্পৃক্ততা এবং জনগণের উন্নতি এবং তাদের লাঘব হতো, তাহলে কিন্তু আমরা ভাবতাম যে দে আর ইন দ্য রাইট ট্র্যাক, তাদেরকে একটু সময় হয়তো বা দেওয়া যেতে পারতো ভালো করার জন্য। কিন্তু আপনি যদি মিনিস্ট্রি ওয়াইজ এগুলিকে ইভালুয়েট করেন, তাহলে দেখবেন যত বেশি সময় তারা নেবে, এই 10 মাসের জায়গায় যদি আবার 16 মাস সময় নিতে চায়, তাহলে আরও সংঘাত বেড়ে যায় কিনা সেই বিষয়টি দেখতে হবে। এখন বিষয়টি হচ্ছে, যেহেতু লার্জেস্ট পার্টি দুইটি ছিল, লার্জ দুইটি পার্টি, তার মধ্যে আওয়ামী লীগ আজকে নেই, সেই জায়গায় বিএনপি স্বভাবতই এগিয়ে থাকবে রানে। সেই জায়গাতে আমরা যেটা ভেবেছিলাম 5ই আগস্টে যে ঐক্যমত্যের সরকার করা হবে দেশকে সঠিকভাবে চালানোর জন্য, তো সেই জায়গাটি ছিল আমাদের সলিউশন। সেই জায়গাটি যদি আমরা নির্বাচনের পরে বিএনপি ঐক্যমত্যের সরকার করে, তাহলে যেটা কাঙ্ক্ষিত ছিল সেটা হবে। ঐক্যমত্যের সরকার বলতে আপনারা কি বোঝাচ্ছেন? আমরা বলছি যে সকলকে নিয়ে জাতীয় ঐক্যমত্যে একটি সরকার করা হবে, সকলকে নিয়ে সরকার গঠন করা হবে। যেহেতু অন্যান্য সকল বলে কি আপনার মূল প্রতিদ্বন্দ্বী জামাত, তাকে নিয়েও ঐক্যমত্য বলতে কিন্তু সকলেই আসবে, তবে বিরোধী দল তো একজন হতে হবে, তাই না? সেই জায়গাটি তো আপনি গ্যাপ রাখতে হবে। তো জামাত যদি আসন কিছুটা বেড়ে যায়, যদিও হিস্টোরিক্যালি আমরা দেখেছি জামাত জোট হিসাবে অনেক আসন পায়, কিন্তু জোট না হলে দুটি বেশি পায় না। আপনি যদি 1991 সালে বিএনপি, এমনও তো হতে পারে যে আওয়ামী লীগও অংশ নিল।
মানে আওয়ামী লীগ তো দল হিসেবে অংশ নেওয়ার কতটা যুক্তিসঙ্গত এখন আছে আফটার অল দিস ইনসিডেন্ট। তারপরে অক্টোবরের ভিতরে তাদের অনেকের বিরুদ্ধে রায় হয়ে যাচ্ছে, আর দল হিসেবে এমন কোনো ইন্ডিকেটর নেই যে আওয়ামী লীগের সভানেত্রী এই জেনোসাইডের জন্য ডাক দেয়নি এবং আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এই গণহত্যার জন্য আহ্বান করেনি। তাহলে আপনি যদি আইসিটি কোর্টে এর বিচার করেন, তাহলে সভানেত্রী হিসাবে আওয়ামী লীগের ভাগ্যে কি থাকবে সেটা আদালতই নির্ধারণ করবে। তবে এমন কোনো ইন্ডিকেটর নেই যে যা করার দরকার ছিল নিষিদ্ধ হওয়ার সবগুলি তারা করেছে। আর ইন্ডিভিজুয়ালি যদি আপনি পলিটিক্যাল লিডার আওয়ামী লীগে দেখতে চান, টপ টু বটম সকলেরই তো আমলনামা আমরা ইতিমধ্যে দেখেছি এবং পেয়েছি। সেই কারণে আওয়ামী লীগ যে আগামী দিনে সুস্থ অবস্থায় ফিরে আসতে পারবে আমি এটা বিশ্বাস করি না। তবে তারা তো মানে বিভিন্ন জায়গায় ঢুকে পড়বে এবং ঝামেলা সৃষ্টি করবে, সেটা ওই যে আমাদের গুরুজনরা বলে গেছেন যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, তা আপনি কি এটাই বিশ্বাস করেন? না, সেটা তো বটেই, কিন্তু আমাদের তো প্রিপারেশন তো আমরা রেখেছি যে কিভাবে এটা মোকাবেলা করা যায়। দেখুন, আমরা দীর্ঘ 17টি বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং এই হাসতে হাসতে বলছিলাম যে আগামী দিনে আর কোনো দলের নেতা এই ফ্যাসিস্ট সরকারকে ফেস করার সুযোগ আসবে না, যেটা নূর করেছে। সেটা আপনার আসার আগে বিরতিতে আলোচনা করছিলাম। তো এই ফ্যাসিস্ট সরকারকে আমরা যেভাবে ফেস করেছি এবং যেভাবে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, নিশ্চয়ই আমরা জনসম্পৃক্ত দল, অতীত ছিলাম, বর্তমানে আছে, ভবিষ্যতে আছে, এবং রাষ্ট্র পরিচালনার জন্য জাতীয় ঐক্যমত্যের সরকারের বিকল্প আগামী দিনে হবে না, সেটা আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আপনাকে। নূর, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা বড় দল অনুপস্থিত, একটা নতুন দল আসছে, এটা শূন্যতার মধ্যে দিয়ে একটা নতুন দল তো আসছে, আমরা যা দেখছি কাগজে। আগামী দিনের রাজনীতিতে নতুন দলের ভবিষ্যৎ কি? আমি নতুন দলের ভবিষ্যৎ এই মুহূর্তে আমার জন্য বলা খুব মুশকিল, বিকজ আমরাও কিন্তু বলা চলে ফরমেশনের মধ্যে দিয়েই একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠার চেষ্টা করছি। নতুন দলের, নতুন রাজনীতির প্রতি মানুষের ব্যাপক একটা আকাঙ্ক্ষা আছে, আগ্রহ আছে, এটা সত্য। 2019 সালে যখন ডাকসুর ভিপি হওয়ার পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে আমরা একটা রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করেছি, তখন আমরা দেখেছি যে দলমত নির্বিশেষে অনেক মানুষের সমর্থন আছে এবং পরিষ্কারভাবেই তারা সে সময় আমাদেরকে এনকারেজ করেছিল যে তোমরা একটা পলিটিক্যাল পার্টি করো। এই এক্সিস্টেন্স রাজনীতি ফেল করেছে বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে। সেটা উৎসাহ থেকে কিন্তু একটা দল গঠন করা, এবং সেই দল গঠন করতে গিয়ে অত্যন্ত প্রতিকূল সময়ের মধ্যে হামলা, মামলা, জুলুম, ষড়যন্ত্র, অপপ্রচার, প্রোপাগান্ডা, অনেক কিছু মোকাবেলা করে এই 7-8 বছর এই জায়গায় এসেছি। এখন নতুন যারা দল করছে তারা অনেকেই কিন্তু সরকারের থেকে সরকারি সুবিধা নিয়ে বলা চলে তারা একটা ফ্যাসিলিটিস ভোগ করতেছে, এবং এখানে যারা ইনক্লুড হচ্ছে ম্যাক্সিমামেরই সুবিধা নেওয়ার প্রবণতার জায়গা থেকে, যে আমি যদি এই নতুন দলের সাথে থাকি তারা সরকারে আছে, আমার একটা তদবিরের সুবিধা হবে, চাকরির পুস্টিং, পদায়ন, পদোন্নতি, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, অমুক জায়গাটা ফোন করে দেবে, এই সুবিধা কেন্দ্রিক প্রবণতা থেকে। আবার তারা তো আগে থেকে ওইভাবে কোনো রাজনৈতিক দল সংগঠন করবে ওই রকমের জায়গা থেকেও সঙ্গবদ্ধ না। সুতরাং সেক্ষেত্রে নতুন দলের কি আদর্শ দাঁড়ায়, সেই আদর্শের সাথে এখন এই যে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত লোকজন ভিড়ছে তারা কতটুকু টিকতে পারে, এটাও একটা ম্যাটার। বিএনপির মতো বড় দলের ক্ষেত্রে আপনি দেখেছেন এই হামলা, মামলা, এই পরিস্থিতির মধ্যে অনেক কিন্তু বিভিন্ন সময় আবার সংখ্যাটা কম কিন্তু কম্প্রোমাইজও করেছিল। আপনার এমনকি এই নির্বাচনের আগেও দেখেন যে বিএনপির মিত্রদের অনেকে শেষ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে জোট টোটেও গিয়েছেন, আবার সেখানে আমরা কিন্তু আবার সবকিছু অনিশ্চিত জায়গা থেকেও আবার থেকে গিয়েছি। তারা তো প্রতিকূল সময়ের মধ্যে দিয়ে তৈরি হয় নাই যে আপনি আমরা একটা জাজমেন্ট করতে পারবো যে না তারা খুব ডেডিকেটেড, তারা খুব সংগ্রামী। জুলাই গণ অভ্যুত্থান এটা কিন্তু পরিকল্পিতভাবে কোনো গণ অভ্যুত্থানও ছিল না, এটা দীর্ঘদিনের লড়াই সংগ্রামের একটা ধারাবাহিক, আপনি বলতে পারেন যে ধারাবাহিক সংগ্রামের ফলে এই বিজয়টা এসেছে জুলাইকে কেন্দ্র করে। ছাত্রদের দাবি ছিল কোটা, সেই কোটার সংস্কারে কিন্তু এই আন্দোলনে যারা মারা গিয়েছে আপনি নিশ্চয়ই ডেটা লক্ষ্য করেছেন, তার বেশিরভাগই শ্রমজীবী মানুষ, গার্মেন্টসের কর্মী, দিনমজুর, রিক্সা চালায়, মাছের বাজারে কাজ করে, বাস বা টেম্পুর হেল্পার। এখানে কিন্তু রাজনৈতিক কর্মীদের সংখ্যায় খুব বেশি মৃত্যু হয় নাই, ম্যাক্সিমাম কিন্তু এই সাধারণ মানুষ। সাধারণ মানুষ কেন গিয়েছিল? বিকজ তারা এই 16 বছরে এই শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, রাষ্ট্র ব্যবস্থার নির্মমতা দেখেছে, মানুষ এখান থেকে উত্তরণ চেয়েছিল। তো সেই জায়গা থেকে দীর্ঘদিনের
চলমান লড়াইটা আরও শক্তিশালী হয়েছে। এখন একটা রাজনৈতিক দল, যদিও ছাত্ররা নেতৃত্বে ছিল, তারা পরিচিত লিডার ছিলেন ঠিক, কিন্তু আন্দোলনের অংশীদার এখানে কিন্তু স্যাক্রিফাইস বিভিন্ন জামাত বলেন, বিএনপি বলেন, বামপন্থী, ডানপন্থী, আমরা সবাই করেছিলাম। সুতরাং আওয়ামী লীগের মতো আপনার মুক্তিযুদ্ধকে একটা একক মানে কৃতিত্বের ইতিহাস হিসেবে বিনির্মাণ করে একটা ফায়দা নেওয়ার রাজনীতি যদি নতুন এই নেতৃবৃন্দ যদি দাঁড় করাতে চায়, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। বিকজ এই আন্দোলন তো আমি ডাকসুর বিপিএসে 28 বছর আমি অসংখ্য হামলা মামলার শিকার হয়েছি, ক্যাম্পাসে ধারাবাহিকভাবে লড়াই করেছি। কাজে প্রেক্ষাপটে তো আমার ভূমিকা আছে না। মিলন ভাই একজন মন্ত্রী হয়ে ওই যে দেশের বাইরেও যেতে পারেন নাই, লেগেছিল না পরিবর্তনের জন্য, জামাতের লোকেরা নিষ্পেষিত হয়েছে না। সুতরাং এখন এই আন্দোলনের সেন্টিমেন্টকে ব্যবহার করে এখনকার এই নেতৃবৃন্দের মধ্যে তারা একটা দল করতে চাচ্ছে, এবং তাদের টোন টিউনে খুব যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে ঠিক কিছুটা এই পূর্বের যে এককেন্দ্রিক ইতিহাসের মতোই, যে আমরা করেছি, আমরাই এটা নিয়ন্ত্রণ কর্তা। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যার প্রতি আমরা কিন্তু সবাই আস্থা রেখেছেন, আপনি সাংবাদিক আস্থা রেখেছেন, আমি একটা দল, ছোট দল, আমরা আস্থা রেখেছি, মিলন ভাইয়ের বিএনপি আস্থা রেখেছে, কিন্তু স্যার যখন বলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, এটি কিন্তু খুবই একটা আপত্তিকর মেসেজ। কিংবা ফিনান্সিয়াল টাইমসের যখন ইন্টারভিউতে বলেন যে ছাত্ররা রক্ত দিয়ে সংগ্রাম করেছে, এটাকে স্থায়ী করার জন্য একটা দল করতে হবে, তার মানে তার সমর্থনটা কিন্তু বা সিম্পাথিটা, তার পক্ষপাত কিন্তু এখানে প্রকাশিত হচ্ছে। যার ফলে বিএনপির মতো আমরা বড় দল দেখছি যে মহাসচিব বলেছিলেন যে নির্বাচনকালীন সময় এই সরকার যদি নিরপেক্ষ না থাকতে পারে, নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে নির্বাচনের সময় কিন্তু নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। তো সেই জায়গা থেকে এখন এইভাবে যদি সরকারের উপদেষ্টারাও যদি এদেরকে সাপোর্ট করে দলকে রাজনীতিকে দাঁড় করাতে সহায়তা করে, এই ধরনের সহায়তা নিয়ে এবং এই সরকারি সুবিধা নিয়ে একটা রাজনৈতিক দল কত দূর যায় সেটা একটা কোশ্চেন। এরশাদ সাহেবও তো 9 বছর ক্ষমতায় থেকে একটা দল তৈরি করার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত তো সেটার পরিণতি আমরা দেখেছি। সেক্ষেত্রে আমি 50-50 সম্ভাবনা দেখি যে 50% সফল হওয়ার চান্স, 50%। এখন তাদের ম্যাচুরিটি, তাদের দূরদর্শিতা, পরবর্তী সংগ্রামের উপরে বাকিটা নির্ভর করে। অনেক ধন্যবাদ আপনাকে। নতুন দল, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। মতি ভাই, আপনি অনেক সিনিয়র, প্লিজ, আপনার জীবনে অনেক অভিজ্ঞতা, অনেক কিছু দেখে এসছেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ এককভাবে আমরা আওয়ামী লীগ দাবি করেছিল বলেই সেই সময় পরবর্তী সময়ে তারা সকলকে নিয়ে সরকার গঠন করেনি বলে পতন তাদের এগিয়ে এসেছিল। স্বাধীনতা যুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশে আপামর জনগণ সম্পৃক্ততা হয়েছিল, কিন্তু বেনিফিটটা ঘরে নিল আওয়ামী লীগ। 1975-এর পর পরিবর্তনের পরে মানুষ আওয়ামী লীগের বাইরে কিছু চেয়েছিল, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন একটি রাজনৈতিক দল করে মানুষকে একটি আস্থার আশ্রয়স্থল তিনি গড়ে তুলেছিলেন। তারপর ষড়যন্ত্রের মধ্য দিয়ে স্বৈরশাসক এরশাদ বিএনপি পতন ঘটিয়ে তিনি সুবিধা হওয়ার জন্য যে প্রেসক্রিপশনে হোক, আপনি জানেন সেই আলোচনা নাই গেলাম, সেই প্রেসক্রিপশনটা যেটা 1971 আগে থেকে, সেই প্রেসক্রিপশনেই তিনি এসে সরকার গঠন করলেন। তার পতনের পর জনগণ আবার ফিরে আসলো যে এদেশে আস্থাশীল একটি জাতি, ধর্ষণ বিশেষ একটি দল, সেটি বিএনপির প্রতি মানুষের আস্থার আশ্রয়স্থল, মানুষ ফিরে আসলো। সেখান থেকে আবার আমরা পর্যায়ক্রমে দেখলাম 1/11 সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় অধিষ্ঠিত হলো, এবং সেই ব্লু প্রিন্টটা আবারও আসলো। সেখান থেকে যখন এই পতিত সরকার পলায়ন করলো, তারপর জনগণের মধ্যে এখন তাদের একটা স্থিতিশীলতা আসার জন্য তারা চিন্তা করছে যে আমরা নতুন কিছু করতে পারি কিনা। কিন্তু এই যে জনগণ, যেটা নূর ব্যাখ্যা করলো যে এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত কারা, কাদের সবচেয়ে বেশি স্টেক, সেই জায়গাটিতে যে জনগণ, সেই জনগণ এখনো তাকিয়ে আছে যে এমন কোনো কিছু হয় কি না। আপনি দেখুন 49টি দল নির্বাচন কমিশনে রয়েছে, সেগুলি নামে কাগজের মাত্র, কাজের গরু গোয়ালে খাতায় আছে, গোয়ালে নেই। তাই নির্বাচন কমিশনকেও দেখতে হবে যে এই ধরনের ছোটোখাটো দলগুলোকে কিভাবে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসে। অপরদিকে জনগণের অভিপ্রায়, ইচ্ছা, বাসনা যদি থেকে থাকে, তাহলে এমন কোনো নতুন যদি কিছু আসে, নিশ্চয়ই সেটাকে জনগণ ওয়েলকাম করবে। আর বিএনপি, আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, অপ্রতিদ্বন্দ্বী কোনো নির্বাচন, অপ্রতিদ্বন্দ্বী কোনো কিছু, এটা আসলে গণতন্ত্রের মূল জায়গায় যেতে পারে না। সেজন্য যদি কেউ আসতে পারে এবং যদি সেইভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে পারে, সে যে আসতে পারে, বিএনপি তো তাদের আপত্তি করার কিছু নেই। তবে এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন, তাদের সম্পর্কে অনেক বিক্ষিপ্ত আলোচনা হয়। এটা কিন্তু
কেয়ারটেকার গভর্নমেন্ট না। এই অন্তর্বর্তীকালীন সরকারে কেউ জয়েন করলে সেখানে মুচো লেখা দিতে হয় যে আগামী দিনে নির্বাচন করবে না, বিষয়টি আমার কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে থাকে। তো সেই ক্ষেত্রে বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে যদি কেউ কোনো দলকে কিছুটা হেল্প করতে চায়, সেই কারণে আমি এতটা ক্ষিপ্ত হই না। তবে আমি চাই যে তারা এই প্রশ্নটা যেন না উঠে, তারা যেন রিজাইন করে এসেই করুক। তাহলে আমাদের এই যে নতুনভাবে কিংস পার্টি এই শব্দগুলো আমরা পুনরায় উচ্চারিত করতে চাই না। কারণ এখন বাংলাদেশের পরিবেশটি একটি সুন্দর এবং গণতান্ত্রিক পরিবেশ, এবং মানুষের ভিতরে ক্ষোভ, ক্রোধ, ঘৃণা নেই, এবং পতিত সরকার পালিয়ে গিয়েছে। সেক্ষেত্রে ওয়েলকাম নিউ পার্টি। ওয়েল, নূর কিন্তু বিরোধিতা করেন না, বলছেন যে চান্স যেটা দাঁড়ানোর, যেটা 50-50 চান্স। তবে ওই যে নূর যেভাবে প্রতিঘাত নিয়ে ফেস করে সে শিক্ষা নিয়েছে এবং উত্তীর্ণ হয়েছে, আগামী দিনে তো সেটা হচ্ছে না। দল মানে কতটা সংঘাত, কতটা কঠিন, আপনি একেবারে উড়িয়েও দিতে পারেন না। যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। নূরের কাছে প্রশ্ন যেটা হচ্ছে যে আসলে আমরা যারা যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক আলোচনা হলো। এই মুহূর্তের সবচেয়ে আলোচিত এবং আতঙ্কিত একটা বিষয়, সেটা হলো মব জাস্টিস নামে যেটা পরিচিত, এবং যেখানে হচ্ছে সর্বশেষ বাংলা একাডেমি মেলাতেও আমরা তার ছিটেফোঁটা দেখলাম। এতে করে হয় কি, এই জিনিসগুলো যদি চলতে থাকে তাইলে সুস্থ নির্বাচন, গণতন্ত্রের ভবিষ্যৎ আমার কেন যেমন একটা অনিশ্চয়তায় ভরা থাকবে। আপনার কি মনে হয়? এই কথাটা যাওয়ার আগে আর আমি একটু অ্যাড করতে চাই, যেটা আপনি বলছেন যে আওয়ামী লীগের মতো দল না থাকার ফলে তো একটা বড় ভ্যাকুয়াম আছে, এটা ট্রু। সেক্ষেত্রে আপনি দেখবেন আবার এখন কিন্তু নতুন রাজনৈতিক মেরুকরণও তৈরি হচ্ছে। বিশেষ করে ধরেন এতদিন ধরে বিএনপি, জামাত সব এক ব্লকে ছিল। বিশেষ করে এখন যারা আছে, এখন তো সবাই গণতন্ত্রের পক্ষের শক্তি, রাজপথের লড়াকু শক্তি। এখন সেখানে কিন্তু সকলের মধ্যেই একটা এই ভ্যাকুয়ামটাকে ক্যাশ করার একটা প্রতিযোগিতা শুরু হচ্ছে। এখন আমরা সারা দেশেই সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করতেছি। আমরা বলছি যে এককভাবে আমরা নির্বাচন করতে চাই, জামাত বলছে এককভাবে নির্বাচন করতে চায়, অন্যান্যরা বলছে এককভাবে নির্বাচন করতে চায়। আবার এখানে এমন হতে পারে এখানে বিএনপি কেন্দ্রিক একটা জোট তৈরি হচ্ছে, ইসলামিস্ট রাজনৈতিক দলগুলো একটা জোট তৈরি হচ্ছে, এর বাইরে আর একটা জোট তৈরি হচ্ছে। এবং এইখানে এতদিন আওয়ামী লীগ বিএনপির এটা ঠিক যে দুটো ডাইনাস্টি বেসড পার্টি কেন্দ্রিক যে রাজনীতি ছিল, এখনকার ইয়ং জেনারেশন কিন্তু এই রাজনীতি পছন্দ করছে না। সেটার বড় কারণ কিন্তু এই রাজপথের আন্দোলন সংগ্রামগুলোতেও আমি মনে করি একটা বড় দৃষ্টান্ত আপনারা দেখেছেন। এই আন্দোলনে বিএনপির মহাসচিব নিজে অনেকবার বলেছে, আমার সাথে পার্সোনাল আলোচনা, যে ওয়াই তরুণরা কেন আন্দোলনে যুক্ত হচ্ছে না। কিন্তু 17 বছরের আন্দোলন রাজনৈতিক কর্মীরা স্যাক্রিফাইস করেছে, বাট ইন জেনারেল তরুণ কিংবা কমন পিপল কিন্তু সেই আন্দোলনে অ্যাটাক করতে পারে নাই। তাহলে অবশ্যই রাজনৈতিক দলের কর্মসূচি কিংবা রাজনৈতিক দলের অতীতের ক্যারেক্টারকে তারা বিলিভ করতে পারছে না। সেই ক্ষেত্রে কিন্তু সামনে নতুন মেরুকরণ, নতুন অনেক জোটও তৈরি হতে পারে, যেটা একটা চমক দেখাতে পারে। বাংলাদেশ তথা এই এশিয়াতে তো আসে, পাকিস্তানে ইমরান খানের পিটিআইয়ের উত্থান দেখেন, কিংবা আপনার এই দিল্লিতে যদি ওটা একটা অঙ্গরাজ্য, অরবিন্দ কেজরিওয়াল কিংবা মমতার দেখেন, আপনার এদিকে শ্রীলঙ্কা দেখেন, অনেক জায়গায় কিন্তু এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা পরিবর্তন হাওয়াও কিন্তু বইছে। সেক্ষেত্রে যদি এই ধরেন নতুন চিন্তার শক্তিগুলো যদি আবার একটা অল্টারনেটিভ জোট করে, সেটাও কিন্তু আগামীতে একটা বিগ ফ্যাক্টর হতে পারে বা রাজনীতিতে ভালো কিছুও করতে পারে। তবে সেটা এককভাবে কারো সম্ভাবনা নাই। সেটা যদি বলেন যে আমার দল এককভাবে, আমি সেই সম্ভাবনা মনে করি এখন পর্যন্ত নাই। ছাত্রদের সেই একক সম্ভাবনা নাই। যদি এই শক্তিগুলো যদি একত্রিতভাবে কোনোভাবে একটা ফরমেশনে চলে আসে, আই থিঙ্ক দ্যাট উইল মেক সেন্স। এটা এই প্রশ্নে আমার একটা উত্তর গেল। আর আপনি যেটা লাস্টে বলেছেন যে এই মব জাস্টিসের প্রবণতা নিয়ে, এটা এখন আসলে আমাদের জন্য, বিশেষ করে যেহেতু আমি স্পেসিফিকভাবে একটা রাজনৈতিক দলের সভাপতি হিসেবে, আমার জন্য এই কথার সোজাসাপটা উত্তর দেওয়া ডিফিকাল্ট। এই কারণে আমাদের দেশের মানুষকে তো ওই যে আমরা বলছি পরিবর্তন করতে চাই, নতুন বাংলাদেশ করতে চাই। মানুষ কিন্তু সব পুরানো, চিন্তা শক্তি ভাবনাও কিন্তু অনেকগুলো পুরানোই, কাজে এখানে রাতারাতি পরিবর্তনটা হবে না। তো এই যে মানুষের যে মানসিকতা, আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু আমি আপনার মতের সাথে দ্বিমত হলে আপনারা গালাগালি শুরু করে দিই। তো কাজে এই যে সেন্টিমেন্টের বিপক্ষে গেলে যেটা জনগোষ্ঠী তৈরি হচ্ছে, যে যারা আপনি একটা কথা বলছেন তাদের পক্ষে তারা খুব প্রশংসা করে, আবার বিপক্ষে গেল আপনার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটাবে।
তো এই মব জাস্টিসের বিষয়গুলো নিয়ে ধানমন্ডির 32-এ আক্রমণের কয়েক ঘন্টা আগে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে এই মব জাস্টিস বা এই মবের মাধ্যমে এই বিশৃঙ্খলা চলতে থাকলে সমাজ এবং রাষ্ট্রের নৈরাজ্য তৈরি হবে, দেশে বিদেশে আমাদের সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে। এটা নিয়ে আমার দেখলাম আমার ফেসবুকে প্রায় 17 লাখ ফলোয়ার। তো আমাকে যারা মোটামুটি ইয়ে করে তারাই ফলো করে। অবশ্যই এখানে বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, মুক্ত প্ল্যাটফর্ম। অধিকাংশ লোক দেখলাম খুব নেগেটিভভাবে কমেন্ট করে বিভিন্নভাবে আর কি একটা গালিগালাজ করতেছিল। তার কয়েক ঘন্টা পর জামাতের আমিরও এটার এরকম একটা পোস্ট দিল যে এটা ঠিক না। তারপর আমাদের ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজারি সাহেবও পোস্ট দিল। তারপর আমাদের উপদেষ্টা মাহফুজ 2 দিন ধরে পোস্ট দিচ্ছিল। তো এখন লোকজন কিন্তু আর আগের মতো গালিগালাজ দিচ্ছে না খুব একটা। আমি শুরুটা করা আমি একটু গালি বেশি খেয়েছিলাম, কারণ এটা ঠিক যে গত মিলন ভাই বলছে এটা ঠিক 7-8 বছরের প্রতিকূল সময়ের মধ্যে দিয়ে আমরা কিছুটা বুঝতে পারি যে এইটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গা থেকে এটাকে এন্ডোর্স করা, উৎসাহিত করা ঠিক না। কিন্তু এই মব জাস্টিসের শুরুর যখন হয় এখানে কিন্তু অনেকে রাষ্ট্রীয় জায়গা থেকেও উৎসাহিত করা হয়েছে। কাজে রাষ্ট্রীয় জায়গা থেকে যখন আপনি উৎসাহিত করেন তখন এটা তো আপনি চাইলেই থামাতে পারবেন না। শুরুর দিকে যখন ঘোষণা দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হলো তখন কি রাষ্ট্রের জায়গা থেকে কোনো প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে? দায়িত্বশীল জায়গা থেকে এটাকে নিরুৎসাহিত করা হয়েছে? হয় নাই। এখন যখন ওই যে চলতেছে ধারাবাহিকভাবে, এখন বলছেন থামেন, না হলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। শুরুর দিকে কিন্তু অনেকে উস্কিয়ে দিয়েছেন। তো এইটা যদি চলতে থাকে, আমি তো ভাবছিলাম এটা যদি আরেকটু চলতে থাকতো আমার মনে হয় একটা অন্য কিছু ঘটে যাওয়ার একটা পসিবিলিটি ছিল। এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে ধরেন এই ধানমন্ডিতে হইলো, গাজীপুর হইলো, কয়েক জায়গায় এইখানে যদি ইন্টেনশনালি একটা গ্রুপ গুলশানের কোনো একটা বাসায় বা ডিপ্লোম্যাটিক এলাকায় যদি একটা ঘটনা ঘটাইতো তখন কি অলডে মেসেজ যাইতো যে এখানে খুব ইনসিকিউরিটি, ওইটাকে ইস্যু করে অন্য কিছু ঘটার চান্স থাকতো না। এই ঘটনাগুলোর পেছনে কিন্তু অন্য কিছু রহস্য গন্ধ আমি খুঁজে পাই। শেষ বক্তব্যটা আপনি নিশ্চয়ই শুনেছেন, সেখান থেকে আমি শুনতে চাই আপনার কাছ থেকে যে আপনার মূল্যায়ন কি। হ্যাঁ, নূরের শেষ থেকে আমি শুরু করি। আমার মনে হচ্ছে যে এই সরকার তার অস্তিত্ব চিমটি কেটে দেখতে চাচ্ছে। স্বপ্নের ঘরে মানুষ চিমটি কাটে না, সজাগ নয়, ঘুমিয়ে আছে। এই সরকারের অস্তিত্ব আছে কি না এবং কতটুকু টেস্ট করা যায়, একটা লিটমাস পেপার টেস্ট তারা করতে যাচ্ছে। আমার কাছে সেই জায়গাটি মনে হলো। দেখুন, এই সরকার, আপনি মব জাস্টিস দিয়ে শুরু করেছেন, সরকারের একটা পোর্শন ক্যাবিনেটে রয়েছে, সরকার আর একটা পোর্শন রাজপথে রয়েছে। এটা আমরা দেখেছি। কেউ গিয়েছে রাষ্ট্রপতি অপারেশনের জন্য বঙ্গভবনে এবং কেউ গিয়েছে রাষ্ট্রপতি অপারেশনের জন্য শহীদ মিনারে, আবার কেউ বা রয়েছেন রাষ্ট্রের দায়িত্বে। এই জায়গাটিতে থেকেই আমরা দেখেছি এই ধানমন্ডির 32 এরিয়াতে এসে আমরা দেখলাম যে এতদিন পরে হঠাৎ করে, হ্যাঁ আমি বিশ্বাস করি জনগণের ক্ষোভ রয়েছে এবং থাকবে এবং উস্কানি দিয়েছেন, এবং আমি এটাও বিশ্বাস করি যে শেখ হাসিনা দেখতে চাচ্ছেন যে তার পক্ষে কতজন দাঁড়ায়। দেখেছেন তো একজন মহিলা এসে কিভাবে প্রতিবাদ করলো। তো এই যে ওই সাংঘর্ষিক একটা অবস্থা, এই অবস্থাটাতে যেভাবে সরকার রিয়েক্ট করেছে, সরকার 20 ঘন্টা পরে রিয়েক্ট করেছে। তার মানে কি, সরকার দেখতে চেয়েছে যে রুগী মারা যাওয়ার পর ডাক্তার ডেকেছে। আমরা একটা ট্রান্সলেশন পড়তাম না ক্লাস 8-এ, রুগী মারা যাওয়ার পরে ডাক্তারকে ডেকেছে। তো এই যে রুগী মারা যাওয়ার পরে ডাক্তার, এটা করার কোনো প্রয়োজন ছিল না। এবং কার ডাকে করেছে, কেন করেছে, জনমনের সেন্টিমেন্ট আছে, এগুলি আমরা সকলেই বুঝি। অত্যাচার অনাচারের ক্ষোভ কোথায় গিয়েছে এবং আবার উস্কানি দিলে মানুষ কতটা রিয়েক্ট করে। কিন্তু গভর্নমেন্ট এটাকে একটু সুযোগ নিয়ে নিজের চেষ্টা করেছে দেখার জন্য যে তার সমর্থন কতটা রয়েছে। কিন্তু এই জায়গায় একটি জিনিস গভর্নমেন্টে বুঝতে ভুল করেছে যে ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি উইক হয়ে গিয়েছে। যদি সেখানে পুলিশ চাইতো নিয়ন্ত্রণ, এটার জন্য আপনি কাকে দায়ী করবেন? অ্যাবসলিউটলি 6 মাস পরে আমি আর পতিত সরকার বা রাজনৈতিক দলগুলোকে দায়ী করতে পারি না। ইটস এনাফ টাইম। বাংলাদেশের মতো একটি দেশে যেখানে আপনি জনসমর্থন নিয়ে সরকার গড়েছেন, আপনি কেউ এখানে বসিয়ে দেওয়া হয়নি, টোটাল মাস পপুলেশন এত বড় সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার হয়েছিল? তো এত সমর্থন নিয়ে একটি সরকার, সকলের সমর্থন নিয়ে একটি সরকার ক্রমান্বয়ে ফেইলিউর হচ্ছে, এইটা তো তাদের সিলেকশনের ভুল। তারা যদি এই ক্যাবিনেটগুলো এফিশিয়েন্ট ক্যাবিনেট নিত এবং নিয়ে তারা সেভাবে পরিচালিত করত, এমন কারোর কোনো ব্যাকগ্রাউন্ড নেই যে তারা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছে বা জনগণের সাথে তাদের সম্পর্ক রয়েছে। আপনি দেখুন, আমরা মন্ত্রী ছিলাম,
8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা অফিস করেছি, তারপর তো 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা হলো তো জনগণের সম্পর্কে আমরা তাদেরকে সাক্ষাতের সময় দিয়েছি। আপনি বলুন কোন উপদেষ্টা তার বাড়িতে জনগণকে সাক্ষাৎ দেওয়ার সময় দেয়? না, আমি বলছি না রাজনীতি বলে আমরা আমরা তো সকলেই সাক্ষাৎ, মন্ত্রী মানে কি সকলের মন্ত্রী, তারা 4 দেওয়ালের মধ্যে চলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আপনি যে সচিবালয় থেকে আপনি দায়িত্ব পালন করেছেন মন্ত্রী হিসাবে, সেই সচিবালয়ে কিন্তু সাংবাদিকদের প্রবেশ খুব সীমিত করে দেওয়া হয়েছে। এই যে বিষয়টি, এটি অত্যন্ত, ওই যে আপনি জনগণের সাথে কথা বলার কথা বললেন, তো আমি এটাই বলছি যে এইটা কেন করা হয়েছে আপনি এটা কিন্তু হতে পারে না। আমাদের সময় আমরা সচিবালয়ে সাংবাদিকদের আমাদের প্রবেশ তাদেরকে করতে দিয়েছি, তাদেরকে দেখিয়েছি, সাধারণ মানুষের একই অবস্থা। হ্যাঁ, কিন্তু তারা জনগণ বিচ্যুত হয়ে যাচ্ছে, কিন্তু তারা আমাদের একটি ইস্যুকে নিয়ে তারা এটাকে ক্যাপিটালাইজ করার, ক্যাশ করার চেষ্টা করছে। আমাদের সেন্টিমেন্ট যে পতিত সরকার হাসিনা উস্কানি দিল, তো ঠিক আছে এইবার না হয় লিটমাস পেপার টেস্ট করলেন, হাসিনা উস্কানি দিয়েছে, এরপরে তো আর হবে না। অতএব এখনও আপনারা দেখেছেন যে জনগণ আপনাদেরকে সমর্থন দিয়েছে, অতএব আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমি মনে করি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। আপনার এই কারণ বাজারে কেউ গিয়ে দেখেছে যে আজকে সবজির দাম নেই, কি কারণে সবজির দাম বাজারে এতটা? এই যে দ্রব্যমূল্যের নাভিশ্বাস বা এই যে ডলারের দাম ক্রমান্বয়ে বাড়ছে, তারা কি পারতেন না $1000 নোটগুলো, 1000 টাকার নোটগুলোকে যেভাবে হোক কন্ট্রোলে নিয়ে আজকে এই কার্ড মার্কেটে ডলারগুলো কিনে যে বাক্স ভর্তি করে বিদেশ পাচার করছে, এগুলো সকলেই জানার কথা। তো এই সরকার জনগণের সাথে দেখা করছে না এবং জনগণের পালস বোঝার চেষ্টা করছে না, এবং সেই জন্যই আমরা সকলেই বলছি যে নতুন কিছু হওয়ার আগে তড়িঘড়ি করে একটি সুন্দর নির্বাচন দেওয়া উচিত, অথবা তারা এই ক্যাবিনেটকে রিশাফল করা উচিত। না, 18 মাস তো তড়িঘড়ি না, 18 মাস তো অনেক সময়। না, আমি ডিসেম্বরে অনেক সময়, এই তো 1 বছর, আর ওইদিকে তো 6 মাস পাইলে না, ওই 6 মাস নিতে গেলে বোধহয় তাদের ক্যাবিনেট আবার রিশাফলিং করতে হবে। আমি জানি না সাকসেস রেট না থাকার পরও আপনি কেন রাখছেন, কারণ আপনি টাইম ভার্সেস আমাদের এই নির্বাচন রাজনীতি, এটাকে তো তাদের একত্রে নিয়ে আসতে হবে। আপনি তো 5 বছরের জন্য ক্ষমতা আসেননি, আর যদি মনেই করেন ওই আগে একটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট তো গভর্নমেন্ট নেই। অতএব গভর্নমেন্ট প্রিসাইজলি বলছে হয় ডিসেম্বর নয় জুনে, আমরা ভাবছি ডিসেম্বরই হবে। তো ডিসেম্বরে যে 10 মাস সময় রয়েছে, এই 10 মাসের ভিতরে ওনাকে অনেক কাজ করতে হবে। আবার এটাও ভাবতে হবে, আমরা 1/11 দেখেছি যে 1/11 পরে অনেকেই বন্দিশালায় গিয়ে বলেছিল কানে ধরেছি, তওবা করেছি, রাজনীতি করব না, দুর্নীতি করব না, কিন্তু আমরা দেখেছি সেগুলি করেছে। কিন্তু আজকে এই যে বাড়িঘর ভাঙা, এই যে এগুলি হচ্ছে, এই ট্র্যাডিশনটা যদি টিকেই থাকে, যারা আজকে দায়িত্ব রয়েছেন তারা যদি মসৃণভাবে না বেরোতে পারেন, তাদের কি অবস্থা হতে পারে তাও আল্লাহ গাফুরুর রহিম জানে। বলা তো যায় না যে মব জাস্টিস প্র্যাকটিস আমরা শুরু করেছি, এটা তো থাকতেও পারে। দেখুন আজকে কচুয়ার ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আমার বাড়ি ভেঙেছে, কিন্তু আমি দিন রাত্র ওই বাড়িটি যেন না ভাঙা হয় সেজন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রশাসনের বাইরে গিয়ে আমি এটা চালিয়ে যাচ্ছি, কারণ আমি মনে করি যে এটা আমার জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। এই মব জাস্টিস সিস্টেমটা যে চালু হয়েছে, এটা কিন্তু চলতেই পারে। অতএব আজকে যারা দায়িত্ব রয়েছেন, আপনারা ভাববেন না যে আপনারা এখানে ঘুমিয়ে হেলিয়ে দায়িত্ব পালন না করে আপনারা বেরিয়ে যাবেন। আপনারাও কিন্তু রাস্তায় বেরোলে সরকার পরিবর্তন পরে পচা ডিম খেতে পারেন। অতএব সেদিকে চিন্তা থাকতে হবে। অনেক ধন্যবাদ নূর। আপনি জানেন যে তিউনিসিয়ায় আমাদের মতোই বিপ্লব হয়েছিল, কিন্তু আখেরে তিউনিসিয়া একটা দুর্বল গণতন্ত্র পেয়েছে। বাংলাদেশে এখন যা আমরা দেখছি, এটা কি শেষ পর্যন্ত আমরা উইক গভর্নমেন্ট মানে উইক ডেমোক্রেসি পেতে যাচ্ছি কিনা? আমি এটা বলবো, ওই প্রোগ্রাম তো অনেকে দেখছে, অনেক মানুষ। আমাদের আলোচনার পাশাপাশি এই দেশের যারা স্টেক হোল্ডার রাজনীতির নির্বাচনের, তাদের বোঝা দরকার। প্রত্যেকে বলবো ইউটিউবে সার্চ দিয়া তিউনিসিয়া বিপ্লব পরবর্তী অবস্থা, এটা সাথে অনেক কন্টেন্ট পাবে, একটু দেখা দরকার। আমাদের বণিক বার্তাও 2টা এটার উপরে এপিসোড করে ওরাও এই বলেছিল যে আমি দেখছি এটা, আরও আমি প্রায় 1-1.5 মাস আগে থেকে বলছিলাম, হুবহু তিউনিসিয়াতে যা হয়েছিল বিপ্লবের পরে অনেকগুলো বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়েছিল, সরকারের মালিকানা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, বাম ডানের বিরোধ তৈরি হয়েছিল। এই আন্দোলনে আজকে আমি যেটা দেখলাম, এই যে বই মেলায় যেই আপনার স্টলটি ভাঙা হলো বা যে ঘটনা ঘটলো, ওই ভদ্রলোকও কিন্তু এই আন্দোলনের পক্ষে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, হয় লাল না হয় তুমি দালাল,
মানে আজকে হয় লাল, না হয় তুমি দালাল, যেদিন ছাত্ররা প্রোফাইল লাল করেছিল। তো সে আস্তিক নাস্তিক যাই হোক, সে তো আমার বিপ্লবের পক্ষে ছিল। তাহলে কেন বিপ্লব পরবর্তী সময় সে ইনসিকিউর ফিল করবে? কিংবা আমাদের এই ধরেন চলচ্চিত্রের এই পরিমণি, এই আপনার আরও চট্টগ্রামে অপু বিশ্বাস, আরও কারা কারা যেন চলচ্চিত্রের নায়িকারা, তারা তাদের শোরুম কিংবা এই আপনার অনুষ্ঠানে উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে সম্মুখীন হয়েছিল যে তৌহিদি জনতার ব্যানারে। এখন এই তৌহিদি জনতা আসলে কারা? এই ব্যানারটা কি ইন্টেনশনালি ক্রিয়েট করে ইন্টারন্যাশনালি একটা নেগেটিভ ইমেজ তৈরি করা হচ্ছে কিনা, যেখানে ইসলামিস্টদের রাইজ হচ্ছে? তাহলে এইটা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী সরকারের দেখার দায়িত্ব না? সরকার সেখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারছে? এই জন্য মিলন ভাই যেটা বলছে, আমরা কিন্তু সাফারারটা হব সবাই, তারেক রহমান, জামাতের আমির, আমরা সবাই বলছিলাম যে এই সরকার আমাদের সকলের সমর্থিত সরকার। এই সরকার যদি ব্যর্থ হয়, আপনিও ভুক্তভোগী হবেন, আমিও ভুক্তভোগী হব। ওই যে তিউনিসিয়ার এক্সাম্পল দিলেন, দুর্বল গণতন্ত্র কিংবা এখনও যদি বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে দ্বন্দ্ব থাকে, সংঘাত থাকে, স্বার্থের বিরোধ থাকে, এটার প্রভাব বাংলাদেশে যেভাবে একটা নিকটবর্তী প্রতিবেশী দেশ হা করে তাকিয়ে আছে শকুনের দৃষ্টি নিয়ে, রাক্ষসী দৃষ্টি নিয়ে, এটার জন্য সবাইকে জ্বলতে হবে। তাহলে এখন আমাদের কাজ কি? এই সরকারটাকে সবল করা। এই উপদেষ্টা পরিষদ, আমি অনেক আগেই বলেছি, এটা মাজা ভাঙ্গা উপদেষ্টা পরিষদ, আদামরা উপদেষ্টা পরিষদ। বিদেশি একজন ডিপ্লোম্যাটের ভাষায় উনি বলছে যে আই স দেয়ার আর সাম পিপল দে আর টু মাচ ওল্ড অ্যান্ড সাম অফ দেম আর টু মাচ ইয়ং, বাট ওয়াই মানে আর মিডল এজ পিপল, তোমাদের মতো বা এরকম অনেকে যেটা বললো। বাস্তব কথা তাই, সব নিছেন এক সেট আপে, তিনজন নেছেন, মানে আঞ্চলিক ভাষায় বললে সব নিছেন বুড়া সেট আপে, তিনজন নেছেন গুড়া সেট আপে। তো এটা তো একটা উপদেষ্টা পরিষদ হয় নাই। এবং আমি দেখতে পাচ্ছি যে 111-এর সরকারের মতো ওনাদের মধ্যে ভয়ঙ্কর রকমের রাজনৈতিক বিদ্বেষী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। এই যে একটা বিপ্লব পরবর্তী উপদেষ্টা পরিষদের যে সরকার হয়েছে, আপনি একটা লোককে দেখতে পারবেন যে পলিটিক্যাল এক্সপিরিয়েন্স ওলা লোক কিংবা পলিটিক্যাল কানেক্টিভিটি আছে, পলিটিক্যাল বোধ সম্পন্ন লোক, সব এই একটা সিভিল সোসাইটি সার্কেল এবং যারা ইউনুস স্যারের সাথে কাজ করেছে এই সমস্ত সার্কেলের লোক নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম করেই প্রথমেই হচ্ছে এই ক্ষতিটা করলো। এখন এই উপদেষ্টা পরিষদ আমরা পুনর্গঠনের দাবি জানাচ্ছি। সমস্যা আছে কোন উপদেষ্টা পরিষদ? আপনাদেরকে তো আপনারা 1 বছর 1.5 বছর ক্ষমতা থেকে তো সব কিছু করতে পারবেন না। আপনি ইনক্লুসিভ করেন, মেজর পলিটিক্যাল পার্টিগুলোর পরামর্শে এখনও এটাকে এক্সটেন্ড করেন। কেন একজনকে 3টা মিনিস্ট্রি নিয়ে বসে থাকতে হবে? আপনি একটা মিনিস্ট্রি চালাইছেন আগে, আপনার একটার অভিজ্ঞতা আছে, আপনি 3টা 4টা করে মিনিস্ট্রি, একদিকে হোম মিনিস্ট্রির মতো একটা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি নিয়েছেন, আবার কৃষির মতো বাংলাদেশের প্রাণ সেই অর্থ মিনিস্ট্রি নিয়েছেন, আপনি হোমই সামলাইতে পারতেছেন না, তাহলে আপনি কিভাবে কৃষি সামলাবেন? তাহলে বাসটা তো দিচ্ছেন দেশের জনগণের। আপনারা এই যে একটা সিন্ডিকেট করে এইভাবে যে দেশের ক্ষতি করছে এই সরকারটা, এই জন্য বলছি যে আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক ছিল, কিন্তু গত কয়েক মাস আমরা খুব হতাশ হয়েছি। এবং তারপরে আমরা বলছি যে এখন উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা সময়ের দাবি, কিছু অভিজ্ঞ যোগ্য লোককে এখানে ইনক্লুড করা। কৃষির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় মিনিস্ট্রি নেই, স্বরাষ্ট্র তো স্বাভাবিকভাবে এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই যে এখন পর্যন্ত আপনি দেখেন এই স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে, আগে জাহিদ মালেককে নিয়ে অনেক কথা হয়েছিল কোভিডের সময়, এই স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেক কথা হয়েছে। এখন পর্যন্ত কি আমরা এই অভ্যুত্থানের পরে ধরেন আমাদের সাধারণ মানুষের প্রত্যাশাটা কী ছিল? জেলাগুলোকে হাসপাতালের পরিবেশের মান উন্নত হয়েছে, 6 মাসে যে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করবে না আমি হসপিটালটা থেকে পরিবেশ অন্যরকম দেখতে পাচ্ছি। স্কুল কলেজগুলোতে শিক্ষার একটা নতুন গতি সঞ্চার হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও ছাত্রদের মাঝে সেই অস্থিরতা, সামান্য ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে এক কলেজের ছাত্ররা আরেক কলেজের বিরুদ্ধে ঘোষণা দিয়ে মারামারি করছে। যেই ছাত্ররা বিপ্লবের নেতা, আমরা বলি বিপ্লবের অংশীদার, তাদের মধ্যে এই বিভাজন কেন হচ্ছে? শিক্ষকরা কি তাদেরকে মোটিভেট করতে পারছে? সমস্ত জায়গায় তো একটা নৈরাজ্যের ছাপ এখনো লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এখান থেকে উত্তরণে আমি মনে করি এখন এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন দরকার, এবং অবশ্যই সংস্কারের এবং নির্বাচনের বিষয়ে তাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দরকার। কি কি সংস্কার করতে চায় তার জন্য একটা রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। ঐক্যমত্য ছাড়া এই শুধুমাত্র এই সুশীল সমাজ কিংবা এনজিওর ব্যক্তিরা বাইরের আমদানি করা চিন্তা ভাবনা এখানে আইনা দিলে হবে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনি বলবেন এইচএসসি বা গ্রাজুয়েট, কয়টা লোক পাবেন? গ্রামের এই যারা রাজনীতি করে, শহুরে গুটি কয়েক মানুষের চিন্তা দ্বারা আপনি গোটা দেশকে জাজমেন্ট করলে তো এটা হবে না। এখানে করছে তাই শহুরের চিন্তা ভাবনার লোকগুলো মনে করছে এখান থেকে সব তারা চাপিয়ে দেবার, সেটাই হয়ে যাবে, সেটা হবে না। অনেক ধন্যবাদ ডক্টর মিলন। আপনি জানেন যে নূর অনেকগুলো মৌলিক প্রশ্ন উত্থাপন করেছেন, বিশেষ করে এই যে উপদেষ্টা পরিষদ। তো একটা দুর্বল উপদেষ্টা পরিষদের পক্ষে কি এই ধরনের একটা নির্বাচন, জাতীয় নির্বাচন করা সম্ভব?
যে নির্বাচন আমরা চাই, আমাদের কল্পনায় যে নির্বাচনটা আছে। আচ্ছা মধু, আপনার মনে আছে পেপারে লিড নিউজ হয়েছিল আমরা বিএনপি যখন 60 জন মন্ত্রী নিয়েছিল, মাথাবাড়ি মন্ত্রিসভা, তারপরে 4 জনকে কমিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন জায়গায় পাঠিয়ে 56 জন ছিল। আমাদের মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী 3 জন ছিল। আমরা 3 জন তো 24 ঘন্টা কাজ করে মন্ত্রণালয়ে কাজ শেষ করতে পারিনি, এত বড় শিক্ষা মন্ত্রণালয়। তারপরে প্রাইমারি এডুকেশন ছিল আলাদা। আচ্ছা আজকে আপনার আমি তো এই 5টি বছর কখন আমি মন্ত্রী হলাম, কখন আমি ছেড়ে চলে আসলাম, আমি তো দেখিনি আমার জীবনে কোনো রিল্যাক্স করার সময়। আজকে ওনারা এমন কোথায় থেকে পেলেন যে একজন 3-4টি মিনিস্ট্রি চালাতে পারেন? এই ধরনের মানব বাংলাদেশের সুপার হিউম্যান বিং কোথায় ওনারা খুঁজে পেলেন? এই প্রশ্নের উত্তর কে দিবে আমাকে বলেন? দেয়ার সুপারম্যান, দেয়ার বায়োনিক ম্যান। এই বায়োনিক ম্যান যদি বাংলাদেশে থাকে তাহলে তো আমি মনে করি যে ডিসেম্বর কেন, 2 মাসের মধ্যে নির্বাচন তারা দিতে পারে। সো এফিশিয়েন্ট, সো এফেক্টিভ, আনবিলিভেবল। আপনি এই দেশটা তো স্বাধীন হয়েছে আজকে 53 থেকে 54 বছর আসলাম। এই 54 বছর কি আমরা ধারাবাহিকতা অ্যাডমিনিস্ট্রেশন দেখিনি? কেউ বেশি দিয়েছে, কেউ কম দিয়েছে। আলটিমেটলি কি লাগে, এটা কি আমাদের আবার নতুনভাবে কি আমাদের রিসার্চ করতে হবে? আমাদের এটাকে নিয়ে ডাটা নিয়ে এক্সারসাইজ করতে হবে, নতুন হাইপোথিসিস দিতে হবে? আরে ভাই কি প্রবলেম আছে দেশে? কি ফান্ডের অভাব হয়ে গেল? একটা মন্ত্রণালয় আপনি ফ্র্যাগমেন্টেড করে দিয়ে দেন না 2-3 জনকে দায়িত্ব। আপনি কি দেন, ইজ দেয়ার এনি কোহেসিভনেস অ্যামং দ্য মিনিস্টার্স, মানে অ্যাডভাইজার্স? একজন এক কথা বলেন, আরেকজন আরেক কথা বলেন। তাহলে এই যে কোহেসিভনেসগুলো নেই, এই যে তাদের মিনিস্ট্রিয়াল ক্যাপাসিটি নেই, তাদের প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স নেই, তারপরে তারা স্মল একটা ক্যাবিনেট বানিয়ে রেখেছেন এবং তারা চ্যালেঞ্জ দিচ্ছেন এবং জনগণ দুর্ভোগে রয়েছে। সেই জায়গায় ফেস করার জন্য কোনো ইনিশিয়েটিভ, কোনো ট্রাইব, কোনো চেঞ্জেস আমরা দেখছি না। এটা যদি কেয়ারটেকার সরকার হতো তাহলে হয়তো সম্ভব ছিল। ঠিক আছে, আপনি বলুন যে 3 মাসের কেয়ারটেকার হলে সম্ভব ছিল। 6 মাস লোকাল গভর্নমেন্টে চিন্তা করে দেন, উপজেলা, জেলা পরিষদ, সিটি, ঢাকার মতো এটা করতে পারবেন না। 6 মাস, প্রথম 3 মাস আগে আমরা ছেড়ে দেব, 3 মাসে আবার আরেকটা কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে দেবো যদি আদালতে সেটা আসে। তাহলে এই আগের সময়টুকুলো তো আপনি বলতে পারতেন যারা নির্বাচন করতে চান তারাও এসে আমাদের সাহায্য করেন। কেয়ারটেকার গভর্নমেন্টে গেলেন আপনি নির্বাচন করতে পারবেন না। আমি তাদেরকে একটা গেমের সেট আপ রুল তো থাকতে হবে। তারা একটি মন্ত্রণালয়, তারা কি করবেন সেটা বলছে না। পদ্মা সেতুর রেল লাইন সরিয়ে আমরা বের করে নিয়ে আসবো। কেন ভাই, আরো 2টা সেতু করার কথা ছিল না? আপনি ওটাকে ভেঙে আপনি আশ্চর্য, এমন সব প্রস্তাব তাদের পত্রিকা পড়লে আপনি দেখবেন যেটা বাস্তবেই নাই। অ্যান্ড এই সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না যে আমরা পদ্মা সেতু থেকে রেল এখন সরিয়ে নিয়ে আসবো, রেলের জন্য আমরা আলাদা ব্রিজ করব। ইউ ওন্ট বিলিভ ইট। তাদের এমন ধরনের এলএনজি কিনে আমরা চালাবো বিদ্যুৎ, এদিকে কয়লার দাম 18% কমে গিয়েছে। ইউ সি নাও, এগুলিকে রেগুলার স্টাডি করে তারা 6 মাসের জন্য কি করতে পারে, নেক্সট গভর্নমেন্ট কীভাবে স্মুথলি চালাবে, এই প্ল্যানটা, এই ডিজাইনটা, এই ফোরকাস্টটা তো ওনাদের করতে হবে। একটি মিনিস্ট্রি আছে না, তারা খাল খনন করতে চান, খালের পাশে লাল গালিচা রাখেন। হোয়াট ইজ দিস? গামবুট পরে যাবেন খাল খনন করতে হলে নাকি? জিয়া তো উই ওয়ান্ট টু সি এই গভর্নমেন্ট সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করুক এবং তাদের দায়িত্ব স্মুথলি ট্রানজিশনে দিয়ে দেয়। নাহলে ওই যে মব কালচার তৈরি হয়েছে, এটা তো চলতেই থাকবে। এখন তো আগের মতো নেই। আগে তো হেলমেট বাহিনী, ছাত্রলীগ বাহিনী, চাকু বাহিনী, ছেনি বাহিনী জায়গায় জায়গায় প্রতিরোধ করতো। এখন যা ইচ্ছা তাই। আপনি দেখেছি ওদিনকে ফেসবুকে একটা পুলিশ অফিসারকে কীভাবে হিউমিলেট করে কথা বলছে রাস্তার উপরে, মনে হচ্ছে যেন তার শিক্ষার কোনো কিছুই নেই। আরে ভাই, সে তো পুলিশ অফিসার, টক বিহেভ। এই যে শিক্ষা, ওই আমাদের আছে না লেখা, বলা হয় সদা সর্বদা সত্য কথা বলিবে, কিন্তু আমি বলি যে সপ্তাহে একদিন মিথ্যা কথা পরিহার করো। স্কুলে বলা উচিত প্রত্যেক সোমবারে আমরা মিথ্যা কথা বলিব না, সদা সর্বদা সত্য কথা বলিবে। সেই আদর্শ লিপি আর নেই। তো এই যুগের সাথে তাল মিলিয়ে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর স্টাইল। কোর্টে দাঁড়িয়ে বলে না, যাহা বলিব সত্য বলি, মিথ্যা বলিব না। ও মিথ্যা বলতেছে সমানে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে দিয়ে শেষ করবো, 1 মিনিট আছে হাতে। আমরা সবশেষ এটা বলতে চাই যে আমরা 53 বছরে একটা সুযোগ পেয়েছিলাম এবং বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত একজনই নোবেল পেয়েছে, নোবেল বিজয়ী ব্যক্তি হিসেবে। তার সাথে যার ব্যক্তিগত সম্পর্ক নাই, যার মধ্যে সিভিক সেন্স আছে, সেও মনে করে ইউনুস স্যার আমাদের জন্য গর্ব, অহংকার। কাজেই এইরকম একজন মানুষের কাছেই আমরা রাষ্ট্রের দায়িত্বটা তুলে দিয়েছি।
যদিও তার টিমটা একটু দুর্বল, তারপর আমরা আশা করব যে তিনি তার টিমটাকে পুনর্গঠন করবেন, কারণ টিম শক্তিশালী না হলে আসলে জন আকাঙ্ক্ষা পূরণের পরিবর্তে তারা শেষ পর্যন্ত জনরোষে পড়তে পারেন। এবং বিশেষ করে আগামীতে আমি একেবারেই সহজ কোনো সমাধান বা নির্বাচন কিংবা গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে সহজ কোনো পথ দেখি না। আমি নানান ধরনের জটিলতা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে, আলাপ আলোচনার ভিত্তিতেই সরকার সিদ্ধান্তগুলো নেবে এবং যত দ্রুত সম্ভব, যত দ্রুত আমরা বলছি যে রিফর্মের বিষয়গুলোতে সিদ্ধান্তে পৌঁছে তারা একটা ইলেকশনের দিকে হাঁটবে এবং এই ল অ্যান্ড অর্ডারকে শক্তিশালী করে বিদেশিদের কাছে, বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটা শক্তিশালী মেসেজ দিতে হবে যে দেশ এখন স্থিতিশীল আছে, এখানে কোনো সংকট নেই। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মিলন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।